ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম, তাও বুঝেনি। তারা চায় টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে দিবে। ছেলের বয়স যদি 40 হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে বিয়ে করি। আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। আমার পরিবারের লোকজন কেউ মেনে নিতে পারেনি। আমার হাজবেন্ডের পরিবারের লোকও কেউ মেনে নিতে পারেনি। আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করত। তার বেতন ছিল 15,000 টাকা। সেটা দিয়ে আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নিই। বাসা নেওয়ার পর অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছিল। সংসারের টুকিটাকি জিনিসও কিনতে হয়েছে। আমাদের সব টাকা শেষ হয়ে যায়। হঠাৎ বিয়ের 1 বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই দিন ঘরে কোনো খাবার ছিল না। তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা কিছু টাকা ধার দাও, তোমাকে আবার দিয়ে দিব। কিন্তু দেয়নি। আমার হাজবেন্ড সে সময়তে আমার সামনে আসার সাহস পাচ্ছিল না। আমি পরে আবারও মাকে কল দিয়ে বললাম, আমার মা 2 দিন যাবত না খেয়ে আছে, কিছু টাকা দাও। কিন্তু আমার মা দেয়নি। উত্তরে বলে, তোরাই না খেয়ে আছিস, আবার টাকা ধার দিলে পরিশোধ করবি কিনা? ফোন রাখ, এখন তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। এই কথাটা শোনার পর নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। সেই দিন আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। আমাকে আমার হাজবেন্ড একটা কথাই বলছিল, তুমি ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা দুইজন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম না। তখন না পেরে আমার হাজবেন্ড বাড়িওয়ালার রিক্সা ছিল, সেটা নিয়ে চালাতে গেল। আর একটা দিন রিক্সা চালানোর পরে বেচারা চাল ডাল সবকিছু নিয়ে আসলো। ভাত খেতে বসে তখন দেখলাম 2 হাতে ফোসকা পড়ে গিয়েছে। দেখার পর সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এর মধ্যেই আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে। ঈদের দিনও আমাদের বাসাতে কোনো একটা বাজার ছিল না। বিয়ের পর এটাই আমাদের প্রথম ঈদ, কিন্তু আমাদের খাওয়ার কোনো কিছুই ছিল না। আমাদের বাসাতে সারাটা দিন কোনো খাবার ছিল না। না খেয়ে থাকার পরে রাতে আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হয়। ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে আমার হাজবেন্ড চাল ডাল আর 2টা ডিম নিয়ে বাড়িতে এলো। এসে বাজারগুলো আমার হাতে দিল আর কিছু টাকা দিয়ে আমাকে বলল, তুমি আবারও পড়াশোনা শুরু করতে পারো। আমি কিন্তু বললাম যে না, আমি আর পড়াশোনা করব না। পরে আমার হাজবেন্ডের জোরাজোরিতে আমি আবারও পড়াশোনা করলাম। হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালাতো, আবার রাত্রে আসতো আর মাঝরাতে আবারও রিক্সা নিয়ে চলে যেত। সে বলতো মাঝরাতে রিক্সা চালাতে গিয়ে নাকি বেশি ভাড়া হয়। এভাবে দিনরাত পরিশ্রম করে সে কিছু টাকা জমিয়ে নিজের একটা রিক্সাটা কিনে একজনের কাছে রিক্সাটা ভাড়া দিল। আর আমার হাজবেন্ড সারাটা দিন কাঁচামালের ব্যবসা করত আর রাতে রিক্সা চালাতে যেত। এইভাবে বেশ ভালো দিন কাটছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমাদের রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল পালিয়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর হঠাৎ মা একদিন আমাকে ফোন দিয়ে বলে, তোর বোন তোর বাসাতে যাবে তোকে দাওয়াত দিতে। তারপর এ কথাটা আমার হাজবেন্ডকে বলি। সে বলে, তোমার বোন আসলে কোথায় বসতে দিবে, কোথায় খেতে দিবে? তখন আমাদের বাড়িতে কিছুই ছিল না। তখন আমি আবারও মাকে ফোন দিয়ে বলি, বোনকে আসতে হবে না, আমরাই চলে যাব। পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে দাওয়াতে গেলাম। তেমন কোনো ভালো পোশাক পরে যায়নি। আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছিলাম। কিন্তু সবাইকে দেখছি আমাদেরকে নিয়ে অনেক রকমের কথা বলছিল। তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে বলল, কিরে তোদের কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না? তোরা এসব কি পরে এসেছিস? তখন আমার আব্বু বলল, সে নিজেই এমন ভাগ্য করে নিয়ে এসেছে। সে চাইলে এখনো সবকিছু ঠিক হয়ে যেতে পারে। ওই ছেলেটা এখনো তোকে বিয়ে করতে চায়। তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে। কথাগুলো সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে আসলাম। ঘর থেকে বের হয়ে দেখি আর একটা রুমে আমার দুলাভাই অনেক রকমের খাবার দিচ্ছে, আপ্যায়ন করছে। কিন্তু আমার হাজবেন্ডকে এক কোনায় মাথা নিচু করে বসে আছে। এসব কিছু দেখার পর আমি আর সহ্য করতে পারিনি। তখন আমি আর আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাই। কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি 1 মিনিটও থাকতে চাই না। বাসায় যাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি চাইলে এখনো চলে যেতে পারো। তখন আমি তাকে বললাম, এ কথা যেন সে কখনো না বলে। সেদিন রাতে আমরা দুইজন অনেক কান্না করেছিলাম। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আর আমার হাজবেন্ড একটা কলেজের অ্যাকাউন্টিংয়ে টিচার হয়। এখন আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই। এখন আমরা অনেক ভালো আছি আর আমাদের ভালোবাসার আগের চাইতে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমার বাবা মা ভাই বোন সবাই আমার বাড়িতে আসে, সবাই এসে থাকে। কিন্তু কেন জানি আমার তাদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে না, ইচ্ছাও করে না। এই স্টোরিটা সম্পূর্ণ আপুর থেকে নেওয়া। স্টোরিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।